হ্যালো বন্ধুরা, আমরা এখন অমরনাথ যাত্রার দ্বিতীয় পর্বে চলে এসেছি। এই মুহূর্তে আমরা রয়েছি পালতাল বেস ক্যাম্পে। পালতাল বেস ক্যাম্প থেকে বেরিয়ে আমরা একটা ভান্ডারায় এসেছি সকালে, যেখানে আমরা সকালে একটু জলখাবার খাবো। খেয়ে আমরা মাতা বৈষ্ণব দেবী দর্শনে যাব। আর তার আগে তোমাদের একবার এই ভান্ডারাটা একটু ঘুরে দেখাই। এই মুহূর্তে আমরা নাগরকোটা কোল কন্দলি মন্দিরে রয়েছি। কথিত আছে এটা বৈষ্ণব দেবী যাত্রার প্রবেশদ্বার হিসাবে সমাদিত। এটা জম্মু শহর থেকে 13 কিলোমিটার দূরে অবস্থিত। নাগরোটা হলো এক অদ্ভুত এলাকা, যেটি তার ভাজের মধ্যে শ্রদ্ধেয় বৈষ্ণব দেবীর মন্দিরকে ঘিরে রেখে। প্রাচীন ধর্মানুসারে মহাভারতের মহাকাব্যের পাণ্ডবেরা তাদের নির্বাসনের সময় বৈষ্ণব দেবীর আশীর্বাদ পেয়েছিলেন। তারা এই পবিত্র মন্দিরের হস্তপতি ছিলেন বলে ধারণাও করা হয়। এই মন্দিরের একটা গল্প আছে। এই গল্পের শ্রীধর নামে এক নিঃস্ব ব্রাহ্মণকে বৈষ্ণবী দেবী গ্রামবাসীদের খাওয়ানোর দায়িত্ব দিয়েছিলেন। তারা অক্ষমতা প্রকাশ করে দেবী একটি ঐশ্বরিক পাটিসহ একটি 12 বছর বয়সী মেয়ে হিসাবে আবির্ভূত হয়ে গ্রামের দিকে প্রচুর খাবার দিয়ে আশীর্বাদ করেছিলেন। তাই এই জায়গাটির নামকরণ করা হয়েছিল কোল কান্দলি, যেখানে কোল যে বাটি বোঝায় এবং কান্দলি বোঝায় সমাবেশ। মন্দিরের গর্ভে গিয়ে মাতা বৈষ্ণব দেবীর লাল রঙের লবণ পিণ্ড রূপে বিরাজমান, যা 200 থেকে 300 বছর আগের বলে বিশ্বাস করা হয়। এই মুহূর্তে আমরা কাটরায় চলে এসেছি। আমাদের যাত্রা রাত্রে শুরু হবে, কিন্তু আমরা সেভাবে ভিডিও করে উঠতে পারিনি, কারণ যাত্রার সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল আর প্রচণ্ড শরীরে ক্লান্তি ছড়িয়েছিল বলে সেরকম ভিডিও একটা করতে পারিনি। কিছু ভিডিও আর ছবি তুলেছি, যেটা তোমাদের সাথে এই মুহূর্তে ভাগ করে নিচ্ছি। আমরা রাত্রে 9:30 নাগাদ যাত্রা শুরু করেছিলাম। উঠতে উঠতে ভোর রাত হয়ে গেছিল। আমরা অলমোস্ট ভোর 5টায় গিয়ে পৌঁছেছিলাম। বৈষ্ণবদেবী মাতার দর্শনও সুষ্ঠুভাবে হয়েছিল, কিন্তু রাত্রের একটা আলোকসজ্জা যে মন্দিরের, সেটা এক অপূর্ব দর্শন। না আসলে, তোমরা না দেখলে বলে বোঝানো যাবে না। চলো তোমরা দেখে নাও। এই মুহূর্তে আমরা রয়েছি জজিলা পয়েন্ট, যেটা সবচেয়ে বিপজ্জনক রাস্তা, মানে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রাস্তা। আমরা কাশ্মীরের একটু সাইট সিন করতে বেরিয়েছি। দেখে নাও এখানের অপূর্ব কিছু দৃশ্য। ভ্যালি 0 পয়েন্ট। এই মুহূর্তে আমরা 0 পয়েন্টে রয়েছি। এখানে এই মুহূর্তে সেরকম বরফ নেই। এখানে মেনলি বরফ পড়ে হচ্ছে অগস্টের পরে, যে তখন এই সময় যাত্রা বন্ধ করে দেওয়া হয়। এখানে আসার সবচেয়ে ভালো সময় হচ্ছে এপ্রিল থেকে মে মাস, মানে মার্চের শেষে যদি আসো, বরফ চারিদিকে বরফও দেখতে পাবে, বরফ দিয়ে খেলতে পারবে। এখানে অল্প সামান্য বরফ আছে, তো তার মধ্যে আমরা একটু আমাদের আনন্দটুকু বেছে নিয়েছি। সবাই মিলে যেটুকু যেভাবে পারে আনন্দ উপভোগ করছি। আমরা সেভাবে কোনো বরফের জুতো বা কিছু নিইনি। প্রথমে একটু আমার ভয়ই লাগছিল, অনেকে মানে পড়ে যাচ্ছিলাম বারবার। তাও চেষ্টা করে যতটুকু ওঠা যায় ততটুকু উঠেছি।
হচ্ছে তো আমার দেখা দেখি চন্দনও একটু পোজ দেওয়ার চেষ্টা করছিল, নিজেকে ভাবছে শাহরুখ খানের মতো। দেখে নাও, একটুখানি উপভোগ করে নাও। আশেপাশে সবাইকে রিল বানাতে দেখে সন্দীপও আর নিজেকে আটকে না রাখতে পেরে সন্দীপও চেষ্টা করছে কিছু একটা রিল বানিয়ে নেওয়ার জন্য। একসাথে 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 এই মুহূর্তে আমরা চলেছি জজিলা ওয়ার মেমোরিয়ালের দিকে। চলো ওখানে দেখা যাক কি কি আমাদের দেখার মতো জিনিস রয়েছে। 1999 সালে যখন ভারত পাকিস্তান কার্গিল যুদ্ধ বেঁধেছিল, তো পাকিস্তান থেকে এই জায়গাটায় প্রথম অ্যাটাক করেছিল, আর চেয়েছিল যে এই জায়গাটা যদি ওরা নিজের আয়ত্তে নিয়ে আসতে পারে, লাদাখ সীমান্তটা এবং কার্গিল পুরোটা ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যেত। তো এখনও এখানে যদি আসো দেখা যাবে কিছু আমাদের ভারতের বীর সন্তানদের কিছু নিদর্শন, কিছু ছবি, কিছু মূর্তি, সব কিছুই এখানে আছে। তোমরা যদি ঘুরে দেখো দেখতে পাবে। ওই দেখো বাইক রাইডার্সরা আসছে, লাদাখ যাচ্ছে সম্ভবত। লাদাখ যাওয়ার প্রধানত দুটো রুট আছে, একটা হচ্ছে মানালি থেকে আর একটা হচ্ছে কাশ্মীরের এই জজিলা পাস থেকে। তো দেখো আমারও একটা ভবিষ্যতে ইচ্ছা আছে একটা বাইক রাইডিং করে লাদাখ পৌঁছানোর। দেখা যাক ওই সুযোগটা কবে আসে। এখন আমরা ফেরত যাচ্ছি, নিচে নামার চেষ্টা করছি, কারণ পাহাড়ের ওয়েদার কখন যে চেঞ্জ হয়ে যাবে। একটু আগে পুরো ঝলমলে ওয়েদার ছিল, সঙ্গে সঙ্গে দেখছি বৃষ্টি আসছে। তাই আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি নিচে নেমে যাওয়ার, কারণ এই জায়গাটা মানে যে যাত্রাটা, এই রাস্তাটা তো খুব একটা ভালো নয়। তো আমরা চেষ্টা করছি বৃষ্টি নামার আগে যতটা পারবো নিচে নেমে যাওয়া, কারণ যে কোনো মুহূর্তে আটকে দিতে পারে। এখানে কাশ্মীর পুলিশ খুবই স্ট্রিক্ট, কখনো কিছু কিন্তু করা যাবে না তখন যদি কোনো জায়গায় আমরা আটকে পড়ি।
মিথিলা পাসকে বিশ্বের সবচেয়ে খতরনাক বা ভয়ঙ্কর রোড বলা হয়। তো এটা দেখলেই তুমি বুঝতে পারছো, কোথাও একটি গাছ নেই, যে কোনো মুহূর্তে ল্যান্ডস্লাইড হতে পারে। আর এখানে বৃষ্টি হলেই এখানে রাস্তা আটকে দেওয়া হয়। তাই আমরা যত তাড়াতাড়ি পারছি চেষ্টা করছি নিচে নামার। चलो गाड़ी चलाने का बात बहुत है 5 दिन में तो एक अक्सर आते हैं कभी गाड़ी এটা একটা ভারতীয় সৈন্যবাহিনীর সমাধিস্থল। কথিত আছে উনি এখানে তার ডিউটির সময় রোড অ্যাক্সিডেন্টে উনি মারা যান, এবং তারপর থেকেই এখানে অনেকে নাকি দেখতে পেয়েছেন। মানে কোনো ট্রাক ড্রাইভার বা কোনো কেউ যদি কোনোভাবে বিপদের মধ্যে পড়েন, উনি নাকি রক্ষা করেন। তো আশা করি উনি আজীবন আগামী দিনেও সবাইকে এইভাবে রক্ষা করবে বীর সৈনিকের মতো। এবার একটা বিশেষ আকর্ষণ হচ্ছে রিভার ক্রসিং উইথ জিপ লাইন, মানে একটা দড়ি দিয়ে নদীর এপার থেকে ওপারে যাবো। আমি জীবনে কোনোদিন করিনি, প্রথমবার এটা ট্রাই করছি। সবাই সাহস করেনি, আর চন্দন টুটায় এরা মিলে করেছে। আর মনাদা সন্দীপ গাড়িতে বসেই দেখছে আর ভিডিও দেখছে আর উপভোগ করছে। প্রথমে তো সাহস করে কেউ যেতে চায়নি, আমি প্রথম গেছি। আমাকে দেখে দেখে সবাই আগে আগে সাহস করে আমার পেছন আসছে। মানে কিন্তু এটা একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট। এটা আমার মনে হয় একবার তোমরাও যদি আসো এখানে একবার করে দেবো, খুব আনন্দ পাবে।
এই মুহূর্তে আমরা শ্রীনগরের শিকারা রাইডে রয়েছি। আমাদের শ্রীনগর আসার পর যে ওরে তো ঠান্ডা পেয়েছিলাম, শ্রীনগর আসার পর প্রচণ্ড মানে গরম, মানে এখানকার লোকেরাই বলছে যে গত 10 বছরেও এরকম গরম কখনো পড়েনি। মানে সত্যি মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে, মানে আমরা শ্রীনগরে আছি না কলকাতায় আছি বলে বোঝা যাচ্ছে না। তো তার মধ্যেও আমরা শিকারা রাইড করছি। দেখো কি সুন্দর সুন্দর দৃশ্য তোমরা দেখতে পাবে। আমরা এই শিকারা রাইডে আমরা যতটা উপভোগ করেছি তো মনে হচ্ছে তার থেকে সবচেয়ে বেশি উপভোগ করেছে হচ্ছে শুভঙ্কর। শুভঙ্করের যে জলের প্রতি এত ভয়, ও যখন থেকে শিকারা রাইডে উঠেছে তখন থেকে চুপ করে বসে রয়েছে, না নড়ছে না হাসছে, তো ভাবছে কখন নামবো এই শিকারা রাইড থেকে। এগুলো সব হাউস বোট, যে এখানে মানে সর্বক্ষণ মানে এখানে এই জলের উপরই দাঁড়িয়ে থাকে। এখানেই হোটেল টাইপের, তোমরা এখানে এসেও থাকতে পারো। গ্রুপে দেবো, ঠিক আছে? হ্যালো, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু এই সন্ধ্যাবেলায়ও এই শিকারা রাইডের এক আলাদা মানে একটা অনুভূতি, আরেকটা রোমাঞ্চ, মানে এত সুন্দর লাগছে। তোমরা যদি না এটা এখানে এসে উপভোগ করো তোমাদের বলে বোঝানো যায়। যেটা হচ্ছে মিনা বাজার, কাশ্মীরের সবচেয়ে পুরনো বাজার। এখানে মানে কাশ্মীরের যাবতীয় সমস্ত কিছু পাওয়া যায়, আর এখানে সবচেয়ে বিখ্যাত জিনিস হচ্ছে শাল আর কাঠের জিনিস। তো এখানেও তোমরা একবার দেখে নাও কি কি পাওয়া যাচ্ছে বাজারে। যোগগুরু শঙ্করাচার্যর মন্দির, ওখানে একটা শিবলিঙ্গ আছে। এই মুহূর্তে আমরা গুলমার্গে চলে এসেছি খান্ডোয়া রাইডে। আমরা ফেজ 1 ফেজ 2 দুটোরই টিকিট কেটে নিয়েছি আগে থেকে। তোমরাও যদি আসো আগে থেকে টিকিট বুকিং করে নেবে, অনলাইন বা অফলাইনে, পারলে অনলাইনেই করে নেবে। ফেজ 1টা মানে ফেজ 1টা সেরকম কিছু নেই দেখার মতো, শীতকালে এই ফেজ 1টুকু অবধি আসতে দেয়, কিন্তু এই মুহূর্তে বরফ সুবিধাটা নেই। ফেজ 2তে অল্প একটু কিছু বরফ আছে শুনেছিলাম, তো সেই মুহূর্তে আমরা একদম সবকিছু রেডি হয়ে নিচে থেকে জুতো ভাড়া করেই চলে এসেছি। চলো দেখি কি পাওয়া যায় উপরে। এবার আমরা ফেজ 2 দিকে যাচ্ছি। এতক্ষণ আমরা ফেজ 1-এ ছিলাম, সেরকম কিছু ছিল না, যেটা আগে থেকেই বলেছিলাম। তো দেখা যাক ফেজ 2-তে কতটা বরফ পাই আমরা।
এটা কত হাজার ফিট উপরে মানুষ দেখো তো? হ্যাঁ 14,700। হ্যাঁ আমরা 13,500 না 12 সামথিং, 12 না 11 সামথিং। এরকমই করে দিতে পারতো অমরনাথটা। ওটাই তো বলছি না, আমার এরকম রোপওয়েতে যাবে, ওখানে প্রসাদ থাকবে, দর্শন করবে, এই রোপওয়েতে রিটার্ন করবে। করে দিন না, 5-6 হাজার টাকা করে ভাড়া নেবে। উঠে তো গেলাম, ভয়ঙ্কর তো নামার সময় আমরা দেখে নিই ঢালে নামবে। শঙ্করের যে জলেও ভয়, মানে স্থলেও, মানে উপরেও ভয়, এই প্রথমবার ওর সাথে গিয়ে বুঝতে পারলাম। অদ্ভুত। বেশি কাছে রাখছি। ফেজ 2-তে যেরকমই বলেছিল, এখান থেকে মানে রোপওয়ে থেকেই দেখা যাচ্ছে বরফের বিশাল চাই পড়ে রয়েছে। দেখা যাক গিয়ে কতটা উপভোগ করতে পারি। আমরা হাঁটতে হাঁটতে একটু উপরে উঠে এসেছি, সেই রাম বরফের মধ্যে পৌঁছ দেওয়া শুরু করে দিয়েছে। সবার মাঝে আমরা একটু বরফ নিয়ে খেলা শুরু করে দিয়েছি। মানে আমরা একসময় মনে হচ্ছিল যেন একদম মানে শৈশবটাকে আমরা ফিরে পেয়েছি এইটুকু এক টুকরো বরফের মধ্যে। এবার আমরা গন্ডোলা করে নিচের দিকে নেমে আসতে চাইছি, দেখলাম হঠাৎ ওয়েদারটা খারাপের দিকে যাচ্ছিল, বৃষ্টি বাদল আসছিল। তো উপরে বেশিক্ষণ থাকলে সেরকমভাবে বৃষ্টির ছাতা বা কিছু নিয়ে
রেনকোট আমরা নিয়ে যাই, তাই তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম। কাশ্মীরে এসছি, আপেল বাগান দেখবো না তা কখনো হয়? আমরা এখন এই মুহূর্তে একটা বাগানে চলে এসেছি, আপেল বাগান। এখানে আপেল গাছ থেকে শুরু করে আঙুর গাছ এবং হচ্ছে আলু বোখারা গাছ পুরো ভরে রয়েছে চারিদিকে। এটা হলো সেই আলু বোখারা গাছ। শ্রীনগরে আমাদের মহারাজা হরি সিং এর যেটা প্রাসাদ ছিল বা কেলা ছিল, সেটাও একবার ঘুরে দেখে নিতে চাইছি শেষ মুহূর্তে। এখন সেই মহারাজাও নেই, তার পরিবার বংশধর নেই। এটা কাশ্মীর গভর্নমেন্ট নিজের তত্ত্বাবধানে রেখেছে, কিন্তু কোনো রক্ষণাবেক্ষণ নেই। ভারতীয় বিএসএফ দ্বারা এটা সংরক্ষিত করে রাখা হয়েছে, তাই এখনো টিকে আছে। প্রাচীন রাজাদের প্রবেশদ্বারটা দেখো, কি ভয়ঙ্কর! কি এই দ্বার দেখে বোঝা যাচ্ছে যে শত্রু কখনো কোনো মতেই ভেতরে প্রবেশ করতে পারবে না। এই মুহূর্তে আমরা লাল চকে আছি, ভারতীয় পতাকা হাতে। এর অনুভূতি তোমাদের বলে বোঝানো যাবে না যে কিরকম লাগছে, অপূর্ব অপূর্ব।
আজ আমাদের শ্রীনগরের অন্তিম দিন। আমরা এখান থেকে এখন চলে যাব হচ্ছে জম্মুর দিকে। এই মুহূর্তে আমরা আদিগুরু শঙ্করাচার্যের মন্দিরে দর্শন করতে যাচ্ছি। এই আদিগুরু শঙ্করাচার্য মন্দির থেকে পুরো কাশ্মীর শ্রীনগর শহরটা পুরোভাবে দেখা যাচ্ছে আর খুব সুন্দর লাগছে। এই জায়গায় যোগগুরু শঙ্করাচার্য ধ্যান করত। তোমরা একবার সবাই দর্শন করে নাও। গতকাল আমরা শ্রীনগর থেকে জম্মুর দিকে আসছিলাম, তো পুরো আমরা জম্মু অব্দি আসতে পারিনি। আমরা পাতনি টুপে রাত্রে স্টে করেছিলাম, রাত হয়ে গেছিলো বলে পুরো করতে পারিনি। সকালবেলা কিছু পাতনি টপের প্রাকৃতিক দৃশ্য তোমাদের একবার ভাগ করে। আমাদের যাত্রা অলমোস্ট শেষ। এখন আমরা জম্মু স্টেশনে ট্রেন ধরবো, বাড়ির দিকে ফেরত আসছি। যাত্রা এখানে শেষ হচ্ছে অমরনাথের। আমরা যাত্রা শুরু করেছিলাম কবে? 7 তারিখ, আজ 6 তারিখ, আজকে হচ্ছে 8 তারিখ। আমাদের যাত্রা শেষ হচ্ছে। আমরা সবাই মানুষের সাথে বাবা দর্শন করেছি, শ্রীনগর করেছি, সমস্ত জায়গায় আমরা দর্শন হয়েছে। সুন্দর যাত্রা হচ্ছে। আজকে বছর আবার হবে।